নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। একটি নতুন বড় ধারাবাহিক গল্প নিয়ে চলে আসলাম। আর এই ধারাবাহিক গল্পের মাঝখানে আমি বেণুগোপালের নতুন সংসারে পর্বগুলো দিতে থাকবো। আশা করি তোমাদের এই ধারাবাহিক গল্পটি খুব ভালো লাগবে। গত কয়েকদিন ধরে এই দুঃস্বপ্নটা তাড়া করে বেড়াচ্ছে সূর্যমুখীকে। রাতে চোখ বন্ধ করার একটু পরেই যেই ঝিমুনি ভাবটা আসছে, অমনি সেই ভয়ানক মুখটা ভেসে উঠেছে চোখে। না, মুখটা যে খুব ভয়ানক দানবীয় তা অবশ্য বলা চলে না। একটা 29-30 বছর বয়সে যুবকের মুখ সেটা। যুবকটির পরনে দামি ঝকমকে জামা কাপড়, কয়েকটা হিরে মতিও বসানো আছে জামাতে। গলায় সোনার হার, হাতের বিভিন্ন আঙুলে চুল, পান্নাসহ দামি পাথরের আংটি। পুরনো দিনের জমিদার বাড়ির পুরুষরা যেরকম সাজগোজ করত ঠিক তেমন। যুবকটির গায়ের রং গোলাপি ফর্সা, সুঠাম দেহ, প্রায় 6 ফুট উচ্চতা। এক কথায় সুপুরুষ। কিন্তু সূর্যমুখীর যুবকটিকে দেখে একেবারেই ভালো মানুষ বলে মনে হয় না। যুবকটি যতবারই ভেসে ওঠে স্বপ্নের আঙিনায়, ততবারই সূর্যমুখী প্রত্যক্ষ করে ওর চোখে মুখে লালসার চিহ্ন স্পষ্ট। নারী মাংসের লালসা। দেখে একটা বিশাল দালানে মুখোমুখি দাঁড়িয়ে আছে সূর্যমুখী আর সেই রহস্যময় যুবক। সূর্যমুখীকে আপাদ মস্তক পর্যবেক্ষণ করছে যুবকটি। হঠাৎ যুবকটি ওর হাত চেপে ধরে, হাজার চেষ্টা করেও ছাড়াতে পারে না ওর সেই বজ্রমুষ্টি। সেই অবস্থাতেই ও পালাতে উদ্যত হলে যুবকটি ওকে কোলে তুলে নিয়ে প্রাসাদেরই একটা ঘরে নিয়ে গিয়ে সেই ঘরের বিশাল সেগুন কাঠের দরজা বন্ধ করে দেয়। সূর্যমুখীকে লাল রেশমের চাদর দিয়ে নিয়ে গেল। বিছানায় ছুঁড়ে ফেলে দিল যুবকটি। তারপর নিজেও ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। এই পর্যন্ত দেখার পর চমকে ঘুম থেকে জেগে ওঠে সূর্যমুখী। অনন্ত বসু আর কৃষ্ণা বসুর একমাত্র মেয়ে সূর্যমুখী বসু, মা বাবার আদরের সূর্য। কয়েক বছর হলো ইউনিভার্সিটি পাশ করেছে। এখন চাকরির চেষ্টা করছে। বেশ কিছু জায়গায় ইন্টারভিউ দিয়েছে। কিছু জায়গায় সিলেক্টেড হয়েছে, কিছু জায়গায় হয়নি। যেসব জায়গায় সিলেক্টেড হয়েছে সেই সব কোম্পানিতে জয়েন করতে চায় না ও একদমই। সেই কলেজ লাইফ থেকে ওর চোখে অর্জুনের চোখের মতো আটকে আছে সি গ্রুপ অফ কোম্পানিসের দিকে পাখির চোখের মতো। ওই কোম্পানিতে স্যালারি, ইনক্রিমেন্ট, নানান সুযোগ সুবিধা আছে। কয়েকদিন আগে ওখানে ইন্টারভিউ দিয়ে এসেছে সূর্যমুখী। চাকরিটা যদি একবার পেয়ে যায় একদম লুফে নেবে। মা বাবাকে নিয়ে আর এই পুরনো রংচটা পলেস্তরা খসা বাড়িতে থাকবে না, নিয়ে যাবে ঝা চকচকে নতুন ফ্ল্যাটে। অবশ্য অনন্ত আর কৃষ্ণা কতটা রাজি হবেন এই ভিটেমাটি ছেড়ে যেতে, সেটাও তো লাখ টাকার প্রশ্ন। আরআরসি গ্রুপ অফ কোম্পানিসের ইন্টারভিউ দিয়ে আসার পরের দিন থেকে এই স্বপ্নটা তাড়া করে বেড়াচ্ছে সূর্যমুখীকে। প্রথম দিকে ওর মনে হয়েছিল হয়তোবা স্ট্রেস থেকে হচ্ছে ব্যাপারটা, কিন্তু স্ট্রেস থেকে হলে রোজই একই স্বপ্ন কিভাবে দেখছে ও, সেটাও একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আজকাল ঘুমোতেও ভয় হয় ওর, পাছে আবার দুঃস্বপ্নটা ফিরে আসে। মা বাবাকেও কিছু বলে চিন্তায় ফেলতে চায় না ও, তাই নিজেকেই সবটা গিলতে হচ্ছে। আরআরসি কোম্পানির পুরো নাম রুদ্র রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিস। কলকাতার অন্যতম নামী বনেদি পরিবার হিসাবে রায়চৌধুরীদের নাম কারো অজানা নেই। এই পরিবারের যোগ্য জ্যেষ্ঠ পুত্র রুদ্র কোম্পানিটাকে নিজের হাতে গড়ে তুলেছিলেন সযত্নে। তার কাছে এই কোম্পানি নিজের সন্তানের চেয়ে কম কিছু না। তার সুযোগ্য উত্তরসূরি রাজদীপের হাত ধরে আরও ফুলে ফেঁপে উঠেছে এই কোম্পানি। দেশ বিদেশ জুড়ে শিকড়ের মতো ছড়িয়ে পড়ছে শাখা প্রশাখা। শহরে অন্যান্য কোম্পানিগুলোর ঈর্ষার নজরে দেখে আর শিখে। এখনো কোম্পানিতে চাকরি পাওয়া মানে যে হাতের চাঁদ পাওয়া, বিশেষ করে ফ্রেশার্সদের জন্য, তাতে তো এতটুকুও সন্দেহ নেই। রাজদীপ রায়চৌধুরীর এই প্রজন্মের জ্যেষ্ঠ পুত্র। অল্প বয়সেই জন্মদাত্রী মাকে হারিয়েছে ও। রুদ্র দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
অত্রিকা 8 বছরের শিশুপুত্র রাজদীপকে বুকে টেনে নিয়েছিলেন মাতৃস্নেহে। মায়ের অভাব কখনোই বুঝতে দেয়নি তিনি। রাজদীপও অত্রিকাকে মায়ের স্থান দিয়েছে, কিন্তু বাবার প্রতি বিরূপ মনোভাব সেই ছোটবেলা থেকেই। জন্মদাত্রী মা চন্দ্রানীর মৃত্যুর জন্য বাবাকেই দায়ী মনে করে ও। আজও চন্দ্রানীর সেই রক্তশূন্য ফ্যাকাশে মুখটা চোখের সামনে ভাসে। রাজদীপ তখন 7 বছরের শিশু। ওর আজও মনে আছে মাকে শেষ যাত্রার সময় লাল টুকটুকে একখানা বেনারসি পরানো হয়েছিল, সিঁথি ভরিয়ে দেওয়া হয়েছিল সিঁদুরে, কঙ্কালসার হাত দুখানিতে পরানো হয়েছিল শাখা পলা, যেন মা শ্মশান ঘাটে নয় শ্বশুর বাড়িতে পা রাখছে। মায়ের চোখ দুটো জুড়ে যে কষ্ট মাখা ছিল এক রাস্তা আজও ভোলেনি রাজদীপ এই 29 বছরে পা দিও। আজকের দিনে দাঁড়িয়েও ওর মনে হয় এই সেদিন মায়ের মৃতদেহটা পুড়িয়ে দেওয়া হলো ওর চোখের সামনে। সেদিনের পর থেকেই কেমন যেন রুক্ষ শুষ্ক রকচটা মানুষ হয়ে গেছে রাজদীপ। ওর রাগের সামনে কেউ দাঁড়াতে পারে না, একমাত্র অত্রিকা ছাড়া সেই রাগ কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। রুদ্র আর অর্তিকার আরও 2 ছেলে মেয়ে আছে, সৈকত আর সৌজন্য। অত্রিকার মতো ওদেরও চোখে হারায় রাজদীপ। ওরাও বর্দা বলতে অজ্ঞান, তবে ওর রাগকে সমঝে চলে বেশ। এতদিন কোম্পানির মালিক ছিলেন রুদ্র, তবে বছর 5 হলো কাগজে কলমে মালিকানার হস্তান্তর হয়েছে। বর্তমানে আরসি কোম্পানির ওনার হিসাবে সবাই রাজদীপকেই চেনে। রাজদীপ রায়চৌধুরী ওরফে জুনিয়র। আর অল্পই তো ভাত দিয়েছি সূর্য, এটুকু তো অন্তত খেয়ে নে। অফিসের প্রথম দিন, টিফিন টাইম পাবি কি পাবি না। মা প্লিজ এত টেনশন করো না তো, আমি ঠিক খেয়ে নেব। কৃষ্ণার গালে হাত রেখে বলে সূর্যমুখী। আরসির প্রেজেন্ট ওনার যিনি, শুনেছি উনি খুব পাংচুয়াল, সাথে খুব রাগীও। আজ ফার্স্ট ডে আমার, তাই আমি আর লেট করতে চাই না মা। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ল সূর্যমুখী। বেরোনোর আগে চেঁচিয়ে বলল, পৌঁছে তোমায় জানিয়ে দেবো। আজ 10:30টার মধ্যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের জয়নিং লেটার নিয়ে রাজদীপের সাথে দেখা করার কথা। 10টার মধ্যেই অফিসে ঢুকলো সূর্যমুখী। অন্যান্য সিলেক্টেড ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেই এসে গেছে ইতিমধ্যেই। ওরা বলাবলি করছিল সিনিয়র আর খুব আন্ডারস্ট্যান্ডিং শুনেছি ছিলেন আর কি, এমপ্লয়ীদের সুবিধা অসুবিধা বুঝতেন। আর জুনিয়র আর তো যা বলেছ, অন্য একজন বলল জুনিয়র আর যা রাগী শুনেছি, কাজের বাইরে আর কোনো কিছুই শুনতে চান না উনি, ভীষণ স্ট্রিক্ট যাকে বলে। ওনার বক্তব্য, মাস গেলে মোটা টাকাগুলো নিচ্ছ যখন, রক্ত জল করে হলেও তো সেই টাকার ইকুয়াল অ্যামাউন্ট শ্রম তোমায় ফেরত দিতেই হবে। দিতে পারলে থাকো, আদারওয়াইজ রিজাইন করো। ফার্স্ট দিন থেকে ওনার চোখে একটা ক্লিয়ার ইমেজ ক্রিয়েট করতে হবে। একবার ওনার নেক নজরে পড়ে গেলেই ভুলেও একে সিনিয়র আরদের মতো ভেবো না। হি হেট বায়াসনেস মাইন্ডেড। এক্স্যাক্টলি, শুনেছিলাম কোনো একটা রাইভাল কোম্পানির একজন লোককে পাঠিয়েছিল এখানে এমপ্লয় সাজিয়ে। জুনিয়র আরের চোখের তো জানো, ঠিক ধরে ফেলেছিলেন সবটা। তারপর একটা লাস্ট চান্স দিয়েছিল লোকটাকে, কেন জানো? তার যোগ্যতার জন্য। বলো কি? লোকটি আর সেই রাইভাল কোম্পানিতে ফিরতে চায়নি কখনো, আরসি কোম্পানিতে রয়ে গেল শেষ পর্যন্ত এমপ্লয়ি হিসেবে। গ্রেট। এরকম আরও কত শত কাজ যে আছে ওনার। আসলে কি জানো, মানুষটা বাইরে থেকে রাগী প্রকৃতির, কিন্তু ভেতর থেকে। সূর্যমুখী দাঁড়িয়ে কথাগুলো শুনছিল, হঠাৎই ডাক এলো। জয়নিং লেটার হাতে ও ধীর পায়ে এগিয়ে গেল রাজদীপের কেবিনের দিকে। মনে মনে একটা আশঙ্কাও কাজ করছিল ওর। কেবিনের সামনে এসে থমকে দাঁড়ালো, সুদৃশ্য কাচের দরজায় নক করলো। মে আই কাম ইন স্যার? কাম ইন। পায়ে পায়ে ভেতরে ঢুকে এলো সূর্যমুখী ও দেখলো ল্যাপটপে মুখ গুজে কাজ করছে একজন বলিষ্ঠ চেহারার যুবক। সূর্যমুখীর সামনে গিয়ে দাঁড়াতেই ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো যুবকটি। হ্যালো, আই অ্যাম রাজদীপ রায়চৌধুরী। হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো রাজদীপ। সূর্যমুখী বসু, রাইট? রাজদীপের দিকে তাকিয়ে পায়ের তলা থেকে মাটি সরে গেল সূর্যমুখী। এই মুখটাই তো এতদিন ধরে স্বপ্ন দেখে আসছো। সেই এক চোখ, এক মুখ, এক করণ, শুধু পোশাকটাই আলাদা। আর দাঁড়িয়ে থাকতে পারলো না সূর্যমুখী। চোখের সামনেটা অন্ধকার হয়ে এলো হঠাৎ। মাথা ঘুরে দুধ সাদা শানের মেঝেতে লুটিয়ে পড়ল। ওর জ্ঞান ফিরল অনেকক্ষণ পরে। চোখ খুলে দেখে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে অফিসের স্টাফরা।
একটু দূরে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে রাজদীপ। ওর মুখে লেগে আছে তাচ্ছিল্যের হাসি। কাদের যে রিক্রুট করা হয়েছে, প্রথম দিন আসতে না আসতেই অজ্ঞান হয়ে পড়লে। এরা কী কাজ করবে? আপনি প্লিজ শান্ত হন স্যার। ব্যস্ত হয়ে পড়ল ম্যানেজার সুশান্ত। হয়তো কোনো কারণে অসুস্থ ছিল, তাই সেন্সলেস হয়ে গেছে। কাল থেকেও সব কাজ ঠিকঠাকভাবে করবে। করলেই ভালো। বাঁকা হাসলো রাজদীপ। কে জানে সত্যি অসুস্থ কিনা, নাকি হয়তো সবটাই কাজ না করার এক্সকিউজ। আজ অজ্ঞান হচ্ছে, কাল বলবে জল, আর পরশু বলবে হোয়াট এভার। সূর্যমুখীর মাথাটা গরম হয়ে গেল এবার। ও কোনো রকমে উঠে দাঁড়ালো। এক্সকিউজ মি স্যার, কাল থেকে নয়, আজ থেকে সব কাজ আমি করব। আই অ্যাম ফাইন নাও। আচ্ছা। ঘুরে তাকালো রাজদীপ। যদি ফাইনই হও, তাহলে জয়নিং লেটারটা দেওয়ার আগেই সেন্সলেস হয়ে গেলে কেন? নিচু গলায় বলল, ও আদৌ জয়নিং লেটার আছে তো তোমার কাছে? নাকি রাগে লাল হয়ে গেল সূর্যমুখী? না। নিজের ব্যাগ থেকে জয়নিং লেটার বের করে রাজদীপের হাতে গুঁজে দিল। কাজ না করে বসে থাকার ইচ্ছে আমার একেবারে নেই। আপনার সাথে একটা চেনা মুখের মিল পেলাম, তাই। এতে অবাক হওয়ার কী আছে? বলল সুশান্ত। স্যারের নাম শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও ছড়িয়ে আছে। তুমি হয়তো ওনাকে কোনো কাগজ বা টিভিতে দেখে থাকবে, তাই চেনা চেনা লাগছে। সূর্যমুখী কিছু বলতে পারল না। বাধ্য হয়ে ওকে মাথা নেড়ে বলতেই হতো, হয়তো তাই হবে। ছাড়ো সুশান্ত। তাচ্ছিল্যের দৃষ্টিতে সূর্যমুখীর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে রাজদীপ বলল, অ্যাটেনশন সিকার যত সব। রাজদীপ আর দাঁড়ালো না, গটগট করে হেঁটে চলে গেল নিজের কেবিনে। সুশান্ত এগিয়ে গেল সূর্যমুখীর দিকে। কি যেন নাম তোমার? সূর্যমুখী। হ্যাঁ হ্যাঁ, সূর্যমুখী। তুমি আজ থেকে অফিস জয়েন করতে পারবে। দেখো, তোমার শরীর যদি খারাপ থাকে, তুমি আজকের দিনটা ছুটি নিয়ে কাল থেকেও। না স্যার, আমার শরীর সম্পূর্ণ সুস্থ। আমি আজ এক্ষুনি কাজ শুরু করে দিতে চাই। আমাকে সবটা আজকেই বুঝিয়ে দিন প্লিজ। ওকে, চলো। বিকেল গড়িয়ে সন্ধে নামলো। ডেস্কটপে সূর্যমুখী নিজের কাজে ব্যস্ত। অনেকেই যে চেয়ার ছেড়ে উঠে চলে গেছে সেটা খেয়ালই নেই। সূর্যমুখী। সুশান্তের ডাকে মুখ তুলে তাকালো সূর্যমুখী। বলুন স্যার। বলবো আবার কি, ঘড়িটা একবার দেখো। সূর্যমুখী হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখা 8:05। আমাদের অফিস ওয়ার্কিং আওয়ার 8:30, মানে 10:30 থেকে রাত 8টা। হাসলো সুশান্ত। তোমার ডেডিকেশন দেখে তো আমি ইমপ্রেসড। আমি শিওর খুব তাড়াতাড়ি স্যারের কাছে তুমি অন্যতম প্রিয় এমপ্লয়ি হয়ে উঠবে। কারোর কাছে প্রিয় হতে আমি আসিনি স্যার। হাসলো সূর্যমুখী। মাস গেলে স্যালারি যখন নেব, কাজটা তো করতেই হবে বলুন। এমনিতেই আজ আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম বলে কোম্পানির অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে, তাই ওভারটাইম দিয়ে সবটা পুষিয়ে দিচ্ছি। আমার জন্য যাতে আর কোম্পানির লস না হয়, সেটা তোমাকে দেখতে হবে বলুন। স্যারকে ভুল বোঝো না। হাসলো সুশান্ত। উনি ওপর ওরকম কাঠখোট্টা ঠিকই, কিন্তু ভেতরে কিন্তু খুব কেয়ারিং একজন মানুষ। জানো, আজ কাজের ফাঁকে ফাঁকে এসে উনি কতবার তোমার খোঁজ নিয়েছেন। এখানে এসে মাঝে মধ্যে দেখেও গেছেন যে তুমি সুস্থ আছো কিনা। তুমি কাজে ডুবেছিলে, তাই হয়তো খেয়াল করোনি। সূর্যমুখী কিছু বলল না। এতক্ষণ কাজের মধ্যে ডুবেছিল বলে সকালের ঘটনাটা একরকম ভুলেই গিয়েছিল। এখন আবার ঘটনাটা মনের মধ্যে ভেসে উঠল। কি ভাবছো তুমি? হাসলো সুশান্ত। স্যারকে নিয়ে ভেবো না, তুমি এখন বাড়ি যাও। ওকে স্যার, আসছি আমি। এসো, কাল সকাল 10:30, লেট যেন না হয়। বিল্ডিং থেকে বেরিয়ে এলো সূর্যমুখী। সকালের ঘটনাটা যুক্তির আলোয় সাজানোর চেষ্টা করছিল বারবার, কিন্তু বারবারই ব্যর্থ হলো। অফিস বিল্ডিং থেকে বেরিয়ে যেই বড় গ্রাউন্ডটা আছে, সেখান দিয়ে ধীর পায়ে হেঁটে চলছিল সূর্যমুখী মেন গেটের দিকে। পাশেই যে একটা সুইমিং পুল রয়েছে, আর তার পাশে অনেকটা জল পড়ে আছে, খেয়ালই হয়নি। একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে, আর তার জেরেই গ্রাউন্ডটা জলে ভিজে গেছে। আনমনা হয়ে চলতে চলতে পা পিছলে পড়ে গেল সূর্যমুখী ও পড়ে গেল সুইমিং পুলে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কি জানতে আগ্রহী যে সূর্যমুখী সুইমিং পুলে পড়ে গিয়ে কী হলো? যদি জানতে আগ্রহী থাকো তো প্লিজ গল্পগুলো শোনো এবং প্রচুর কমেন্ট এবং প্রচুর শেয়ার করো।